Hello dear students, welcome to my class, welcome to my channel. আমি নন্দিতা ঘোষ আজকে তোমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি একটা নতুন ক্লাস নিয়ে। বেশ কিছুদিনের বিরতির পরে আজকে একটা নতুন ক্লাসের রেকর্ডিং তোমরা জানো। কিছু ব্যক্তিগত কারণে, কিছু ক্লাসেস জনিত কারণে এই একটা গ্যাপ তৈরি হয়েছিল, যেটা পরবর্তী সময়ে আর হবে না বলেই আমার আশা। তো আমি নন্দিতা ঘোষ। আমি কোনো কোনো জনের কাছে একজন নতুন ব্যক্তিত্ব, কারোর কাছে পুরনো একজন ব্যক্তিত্ব, যে তোমাদের সিডিপি এবং বাংলার জন্য গাইড করে থাকেন। তো আজকে যে ক্লাসটা তোমাদের হবে সেটা মূলত ভাবে আমি রাখার চেষ্টা করেছি সিডিপির ওপরে, এবং কাজ করার চেষ্টা করা হয়েছে একটি সিটেটের পেপারের ওপর, অর্থাৎ আমাদের সেন্ট্রাল টেটের উপরে একটি কাজ করা হয়েছে। এবং তোমরা জানো যে মূলত ভাবে সেন্ট্রাল টেটটা আমাদের একটা হিউজ পোর্শন জায়গাকে কভার আপ করে আমাদের স্টেট যে কোনো টেটের ক্ষেত্রে, বা তুমি যেখানেই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি পাবে সেই প্রত্যেকটা ক্ষেত্রে। এই সকল কিছু কথা বলার আগে যারা আমার ক্লাসটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি নন্দিতা ঘোষ এবং আমার চ্যানেলে অর্থাৎ বি অর সেল বাই নন্দিতা ঘোষে তোমাদের কিন্তু অনেক অনেক স্বাগত। আজকে আমাদের 4 নম্বর ক্লাস হতে চলেছে, যেগুলো কিন্তু আমরা সিডিপির উপর নিতে চলেছি। এবং আমরা আজকে একটু অন্যরকম ক্লাস করতে চলেছি, যেটা তোমাদেরই প্রথমে জানিয়ে দেওয়ার বিষয়। ক্লাসটা কিরকম হবে বা কিরকম হতে পারে সেই নিয়ে একটু তোমাদেরকে ধারণা দিয়ে দিই। তোমরা কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারবে যে আমরা ক্লাসটা কিসের উপর নিতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সিটেটের কোয়েশ্চেন 2015 কোয়েশ্চেনটাকে তোমাদের সামনে এনেছি, যেটা কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির, এবং আমার ক্লাস অনুযায়ী, অর্থাৎ আমি যে সিরিজটা তোমাদের স্টার্ট করেছি সেই সিরিজ অনুযায়ী তোমাদের কিন্তু 4 নম্বর ক্লাস। যদি কারোর না জানা থাকে যে এই ক্লাসের আগে কি কি করানো হয়েছে, তার জন্য অবশ্যই আমি তাকে জানাতে চাইবো যে এর আগে কিন্তু আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ডেভেলপমেন্ট পোর্শনটা, অর্থাৎ আমাদের যে বিকাশের পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাকে আমরা দেখার চেষ্টা করেছি। বিকাশ কাকে বলে, কিভাবে বিকাশের উপর আমরা কাজ করছি, বিকাশ আমাদের লাইফে কিভাবে ভ্যারিয়েবল হচ্ছে সেই জায়গাটা। আফটার দ্যাট সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের গ্রোথ, সেটা আমাদের লাইফে কিভাবে কাজ করছে। গ্রোথ কথার বাংলা অর্থ বৃদ্ধি, আমরা সকলেই জানি কিভাবে কাজ করছে এবং কি কি ভূমিকা পালন করছে গ্রোথ এবং ডেভেলপমেন্ট। এবং তার সাথে সাথে যেটা পড়েছি সেটা হচ্ছে যে আমাদের বিকাশের বিভিন্ন দিক রয়েছে, অর্থাৎ আমরা 4টে দিককে পড়ার চেষ্টা করেছি বা দেখার চেষ্টা করেছি। একটা সোশ্যাল দিক, একটা কগনিশনের দিক, একটা ইমোশনালের দিক, এবং আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ফিজিক্যাল বা সাইকোমোটরের দিক। ঠিক আছে? অর্থাৎ একটা সামাজিক দিক, একখানা অনুভূতি প্রবণ দিক, একখানা কগনিটিভ অর্থাৎ আমাদের জ্ঞানীয় দিক, এবং আরেকটা হচ্ছে আহ অনুভূতি প্রবণ দিক। সামাজিক, জ্ঞানীয় দিক, অনুভূতি প্রবণ এবং শারীরিক, এই 4টে দিককে আমরা দেখার চেষ্টা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব তোমাদের অনেকের কাছে এটা প্রয়োজনীয় একটি ক্লাস বলে হতে পারে বলে আমার মতামত, তার জন্যই এভাবে সলভ করানোর জায়গার কথা আমি একটু ভেবেছি। সেটা হচ্ছে আমরা সাধারণত ভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইংরেজি প্রশ্নগুলোকে নিয়েই কেউ ঘাটাঘাটি করি না। সাধারণত ভাবে দেখা যায়, তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে টেট দাও বা যেখানেই তুমি পরীক্ষাটি দাও না কেন, যেখানে তোমার সেন্ট্রাল বলছি কেন, যেখানে তোমার সিডিপি আছে, সেই পোর্শনটাকে যদি তুমি পড়তে চাও, তাহলে সেন্ট্রাল টেটের তুমি যদি লাস্ট 10 ইয়ার্স করো, সেটা কিন্তু অনেকটা জায়গা গিয়ে কমপ্লিট হয়। এবার তোমার মনে হতে পারে, ম্যাডাম আপনি তো আমাদের সিলেবাস কমপ্লিট করাননি, তাহলে হঠাৎ করে প্রশ্নপত্র কেন আনা? প্রশ্নপত্রের সাথে আমরা অনেকটা বেশি জিনিসকে আমরা আলোচনা করতে পারি বা রাখতে পারি, তার জন্য প্রশ্নপত্রগুলো তোমাদের কিন্তু সম্মুখে আনা বা তোমাদের সাথে আলোচনা করার একটা চেষ্টা করা। মনে রাখবে, আমরা এই প্রশ্নপত্রগুলো কিন্তু ইংরেজিতে আলোচনা করব, বাংলায় মানে করে আলোচনা করব। আজকে মোটামুটি 10 থেকে 12টা কোয়েশ্চেন আমরা দেখার চেষ্টা করব, সাথে কিছু এক্সপ্লেনেশন, এবং যথারীতি যেরকম ভাবে ক্লাসগুলো চলছিল সেরকম ভাবেই চলবে। মানে আমি প্রথমে গ্রোথ এবং ডেভেলপমেন্টকে পড়িয়েছি, তারপরে তার কিছু কোশ্চেনকে দেখিয়েছি, আজকে আবার কিছু আমরা তার উপরেই কিছু কোয়েশ্চেনকে দেখবো, যেখানে আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্টের টাইমের উপর ব্যাখ্যা করে কোনো একটা জিনিসকে দেখার চেষ্টা করব, যেগুলো আমাদের সিটেটে 2015-তে এসেছে। সেই রকম কিছু কোয়েশ্চেনকে আমরা কিন্তু আজকে আলোচনা করব। সেরকম কি কি কোয়েশ্চেন হতে পারে দেখো। কি বলছে, দ্য পিরিয়ড অফ ইনফ্যান্সি, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই।
নইলে তোমরা বুঝতে পারবে না, কারণ ইয়েলো পেজ আছে। এক একটা স্লাইডের ক্ষেত্রে এক একটা কালার রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের অসুবিধা না হয় বা তোমাদের বুঝতে কোথাও গিয়ে অনেকটা সুবিধা হয়, সেই জন্যই করা। যে বিষয়টা আলোচনা করা সে বিষয়ে চলে যায় সরাসরি ভাবে, যে আমরা পিরিয়ড অফ ইনফ্যান্সি কি জিনিস হয়। পিরিয়ড অফ ইনফ্যান্সি, পিরিয়ড হচ্ছে গিয়ে আমাদের টাইম কালকে সাধারণত ভাবে আমরা বলে থাকি, যেটাকে তুমি সময়কাল বলতে পারো। সেই সময়কালকে জানতে চাওয়া হয়েছে। ইনফ্যান্সি মানে কি? ইনফ্যান্সি হচ্ছে সেই অবস্থাটা যেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু মাতৃগর্ভে আর নেই, সেখান থেকে বেরিয়ে এসেছো, এবং তুমি একেবারে হওয়ার থেকে শুরু করে তোমার প্রথম 2 বছরকে আমরা কিন্তু এখানে গণ্য করি, যেটা কিন্তু তুমি আমাদের শৈশব অবস্থাকে বলতে পারো। শৈশব অবস্থাকে তুমি কিন্তু বলতে পারো। অবশ্যই কিন্তু এটি চাইল্ডহুড নয়, প্রত্যেকে মনে রাখবে। ইনফ্যান্সি আলাদা, প্রি ন্যাটাল এজ আলাদা। প্রি ন্যাটাল হচ্ছে গিয়ে আমাদের জন্ম পূর্ব অবস্থা। কি কে বললাম? জন্ম পূর্ব অবস্থা, যখন হয়নি বাচ্চা তখনকার সময়কে একটা পর্যায়কে দেখানো হয়ে থাকে। 2 নম্বরে যে পর্যায়টায় দেখে থাকি সেটা হচ্ছে গিয়ে আমাদের ইনফ্যান্সি, যেটাকে আমরা বললাম হচ্ছে শৈশবকাল। যেটা শৈশবকাল বলতে আমরা সাধারণত 0 থেকে 2 বছরকে মাথায় রেখে থাকি। 3-এ যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে বাল্যকাল, বা আমাদের চাইল্ডহুডকে বলতে পারো, বা আমাদের কি বলতে পারো, চাইল্ডহুডকে বলতে পারো। এই চাইল্ডহুডের আমরা আবার দুটো দিক দেখতে পারি। কি কি দিক দেখতে পারি? প্রথম দিকটা হচ্ছে গিয়ে আমাদের আর্লি চাইল্ডহুড, তারপরে হচ্ছে গিয়ে একটা লেটার চাইল্ডহুড। যদি আর্লি চাইল্ডহুড এবং লেটার চাইল্ডহুডের কথা বলতে চাও, এখানে কিন্তু আমরা সাধারণতভাবে যেটা দেখে থাকবো সেটা হচ্ছে গিয়ে 2 থেকে আমরা 11 বছর পর্যন্ত বাচ্চাকে কিন্তু দেখতে পারবো। প্রথম 2 থেকে 5 বা কোথাও গিয়ে 7 বছরের বাচ্চাকে আমরা আর্লি চাইল্ডহুডের মধ্যে ফেলি, এবং শেষ পর্যায়ের অংশটিকে আমরা কিন্তু লেটার চাইল্ডহুডের মধ্যে ফেলি। যদি আর্লি চাইল্ডহুডের কথা বলা হয়ে থাকে তাহলে সেটাকে বাংলায় কি বলবো? পূর্ব বাল্য অবস্থা বলে থাকে কেউ কেউ, আবার কেউ আদি বাল্য অবস্থা বলে থাকে। লেটার চাইল্ডহুডকে উত্তর বাল্যকালে বলা হয়ে থাকে, বা উত্তর বাল্য অবস্থা কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় থাকবে। 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের কিশোর পর্যায়, বা আমাদের আহ ঝড়ঝঞ্ঝার কাল, স্যান্ডি হলের মতানুসারে আমাদের বলা হয়ে থাকে। এই পর্ব পর্যন্ত কিন্তু তোমরা যারা 1 থেকে 5 পর্যন্ত বাচ্চারা পরীক্ষা দেবে, বাচ্চাদের জন্য পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু তোমাদের কাছে এইটুকুনি দরকার। তারপরে আরো যে এজগুলো রয়েছে সেগুলো প্রাপ্তবয়স্ক রয়েছে, বার্ধক্য রয়েছে, এই সমস্ত বিষয়পত্রগুলো রয়েছে। যে বিষয়টা আমাদের বলার, যে দ্য পিরিয়ড অফ ইনফ্যান্সি ইজ ফ্রম, যে আমাদের শৈশবকালটি কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে, সেই পর্যায়ের জায়গাটাকে কিন্তু আমরা আলোচনা করব। দেখো, বার্থ থেকে অর্থাৎ হওয়ার জন্মকাল থেকে কি 1 বছর পর্যন্ত, বার্থ থেকে 2 বছর পর্যন্ত, বার্থ থেকে 3 বছর পর্যন্ত, 2 থেকে 3 ইয়ার্স পর্যন্ত, কোনটা আমাদের উত্তর হয়ে যাবে? আমাদের বার্থ থেকে কিন্তু 2 বছর পর্যন্ত কালকে আমরা কি বলে ফেলবো? আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের শৈশবকাল বলে ফেলবো। আর যেগুলো যেগুলো আমরা জানলাম কি, আমরা প্রি ন্যাটালকে জেনেছি, অর্থাৎ জন্ম পূর্ব অবস্থাকে জেনেছি। যদি ইনফ্যান্সি বা শৈশবের কথা বলা হয়, 0 থেকে 2 বছর পর্যন্ত জেনে রাখবে। বাল্যকাল বলতে আমরা সাধারণত ভাবে কোনো নির্দিষ্ট একজন মানুষ, মানে কোনো নির্দিষ্ট বিজ্ঞানীর সঙ্গে কিন্তু আমরা এটা গিয়ে আলোচনা করব না, কারণ দেখবে পিঁয়াজের মতানুসারে দেখানো হয়ে থাকে 0 থেকে 2 বছর পর্যন্ত আমরা যেটা দেখছি, 2 থেকে 5, 5 থেকে 7 পর্যন্ত তার ল্যাটার চাইল্ডহুড শেষ হয়ে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে বিভিন্ন বিজ্ঞানীর ক্ষেত্রে আমরা এটাকে আলোচনা করছি না, এটা সাধারণ একটা এজ গ্যাপ বা সাধারণ একটা এজের জায়গা থেকে আমরা কিন্তু আলোচনা করছি। অর্থাৎ এখানটায় যদি তুমি আর্লি চাইল্ডহুডের কথা দেখে থাকো, তাহলে আমরা সেটাকে 2 থেকে 5 বছর পর্যন্ত রাখবো, এবং 5 থেকে 11 বছর পর্যন্ত কি কে রাখবো? আমাদের কিন্তু উত্তর বাল্যকাল বা লেটার চাইল্ডহুডকে রাখবো। এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। কিশোর পর্যায়ে তার পরবর্তী সময়টুকুকে 18 বছর পর্যন্ত তুমি কিশোর পর্যায়ে কিন্তু বলতে পারো। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজ্ঞানী মতানুসারে বিভিন্ন হবে, কিন্তু এই সাধারণ চারটা তোমাকে মাথায় রাখতে হবে যখন তুমি ডেভেলপমেন্ট বা গ্রোথের জায়গাটাকে কমপ্লিট করছো। ঠিক আছে, তার মানে কি আমরা 1 নম্বরের উত্তর কিন্তু দিয়ে ফেললাম। 2 নম্বরের উত্তরে কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু পিয়াজে, খুব ভালো করে বুঝবে। পিয়াজের মতানুসারে, আমাদের বিজ্ঞানী যে পিয়াজে আছেন, তার মতানুসারে কি বলছে, আ চাইল্ড বিটুইন 2 to 7 ইয়ার্স, এই মাত্র আমি এই বিষয়টাকে আলোচনা করছিলাম। যে পিয়াজের মতানুসারে আমরা যেটাকে লেটার চাইল্ডহুড বলছি না কেন, সেটা কিন্তু পিয়াজের ভাষায় কিন্তু অন্য কিছু হতে পারে। পেঁয়াজে 4 ধরনের একটি পর্যায়কে বিভাগ করে দিয়েছেন তিনি, যখন আমাদের বিভাগকে বোঝানোর চেষ্টা করেছেন। কিসের বিভাগকে? আমাদের যখন বাচ্চারা বড় হচ্ছে, তাদের শারীরিক যে বিভাজন রয়েছে বা শারীরিক যে গ্রোথ রয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু তিনি একটা বিভাগ করে দিচ্ছেন। সেটার কিন্তু 4টে পর্যায়। আগে প্রশ্নটা বলে দিই কি বলছে।
A child between 2 to 7 years is in the stage of cognition development. Cognitive development. Cognitive মানে হচ্ছে গিয়ে আমাদের জ্ঞানীয় যেই গ্রোথ হয়ে থাকে বা ডেভেলপমেন্ট বা বিকাশ হয়ে থাকে তার পর্যায়ের উপর ভিত্তি করে মস্তিষ্কের কিভাবে বিকাশ হচ্ছে তার উপর ভিত্তি করে বা শারীরিক কিভাবে বিকাশ হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের পিয়াজে কিন্তু নিজের তত্ত্বকে রেখেছেন। এবার হঠাৎ করে মনে হতে পারে অনেকের যে হঠাৎ করে পিয়াজে একটা বিষয়ের উপর তত্ত্ব রেখেছে সেটা আমরা কেন পড়বো। দেখো, সমস্ত জিনিসের কিন্তু একটা একটা বিভাগ হয়। কিরকম কিরকম বিভাগ হয় যে দেখবে যে আমি তোমাকে একটা জিনিসকে যেভাবে বোঝাবো একটা অন্য টিচার তোমাকে কিন্তু অন্যভাবে বোঝাতে পারেন। তার মানে কি হলো, আমার দেখার দৃষ্টিভঙ্গি এবং তার দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক তেমনই ভাবে বিকাশের যেহেতু আমি বিভিন্ন বিজ্ঞানীদের এখনো তোমাদের পড়াইনি তাই এই জায়গাটাকে এক্সপ্লেন করছি যে ঠিক বিকাশের ক্ষেত্রেও তুমি যদি বিকাশকে বুঝতে পারো তুমি জানবে যে তোমার চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি যে অর্থাৎ সিডিপি যে সাবজেক্টটা আছে তার অর্ধেক অংশ কমপ্লিট হয়ে যাচ্ছে। কেন কমপ্লিট হচ্ছে? যে সেই বিকাশের উপর ভিত্তি করে আমাদের 10 জন বিজ্ঞানী কিন্তু 10 রকমের মতামতকে রাখছেন। কোনো পিয়াজে কে তুমি দেখতে পারবে, ভাইগস্কি কে তুমি দেখতে পারবে, স্কিনার কে তুমি দেখতে পারবে, প্যাভলভ কে তুমি দেখতে পারবে, ফ্রয়েড কে তুমি দেখতে পারবে, আমাদের কোহলবার্গ কে তুমি দেখতে পারবে। এরকম প্রচুর বিজ্ঞানী রয়েছে যারা বিকাশের উপর ভিত্তি করে কিন্তু নিজেদের তত্ত্বগুলোকে রেখেছেন। কেউ শিক্ষণের উপর তত্ত্ব রেখেছেন, কিন্তু সেই শিক্ষণের পর্যায়টা কোথা থেকে এলো? এই বিকাশ বা ডেভেলপমেন্টের অংশ থেকেই কিন্তু আমরা সেই জায়গাটাকে দেখার চেষ্টা করেছি। তো পিয়াজেও এরকম একজন বিজ্ঞানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিটেট এবং যে কোনো জায়গার জন্য পিয়াজের থেকে তুমি 2 থেকে 3 নম্বরের কোয়েশ্চেন পাবে, এইটুকুনি তুমি ধরে রাখো। তো তিনি আমাদের যে পর্বটি রয়েছেন অর্থাৎ বাচ্চাদের যে বেড়ে ওঠার জায়গাটা রয়েছে সেটাকে কিন্তু 4 ভাগে ভাগ করছেন। কি কি ভাগে ভাগ করছেন? তিনি একটাকে আহ 3, 4, তিনি একটাকে সেন্সরি মোটর বলছেন, কোনো একটাকে প্রি অপারেশন বলছেন, কোনো একটাকে ফর্মাল অপারেশনাল বলছেন, কোনো একটাকে কংক্রিট বলছেন। এইবারে তোমার মনে হতে পারে যে ম্যাডাম এটা কিভাবে বুঝলেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। মনে রাখবে আমাদের যে সেন্সরি মোটর স্টেজ রয়েছে, দেখো একেবারে শেষের দিকে, আমি আর লিখছি না ওই জন্য বেশি করে, এটা আমাদের প্রথম স্তরের মধ্যে পড়ে। সেন্সরি মোটর আমাদের কিন্তু প্রথম স্তরের মতে অনুসারে পড়ে। কিসের মধ্যে পড়ে? প্রথম স্তরের মতে অনুসারে পড়ে। কার পর্যায় অনুযায়ী? আমাদের যিনি পিয়াজে বিজ্ঞানী আছে তার মতানুসারে এটা কিন্তু 0 থেকে 2 বছর পর্যন্ত। ঠিক তার পরবর্তী পর্যায়ে যদি থাকে মনে রাখবে সেটা প্রি অপারেশনাল, তারপরে যেটা থাকে সেটা কংক্রিট অপারেশনাল, তারপর হচ্ছে গিয়ে ফর্মাল অপারেশনাল স্টেজ। অর্থাৎ কি, একের পরে প্রি অপারেশনাল কোথায়? দেখো 2-এ রয়েছে আমাদের প্রি অপারেশনাল। এটা ঠিক বাল্যকালকে আমরা ডিফাইন করতে পারি বা আদি বাল্যকালের জায়গাটা কিন্তু আমরা এখানে ডিফাইন করতে পারি। এখানে বাচ্চা 2 থেকে একদম 5 বছর পর্যন্ত বাচ্চাকে কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা আমাদের 3 নম্বর স্টেজ। এখানে 5 থেকে 7 বছরের বাচ্চাকে আমরা রাখতে পারি বা 5 থেকে 7 বলছি কেন, ভুল বললাম। এখানটায় তোমরা 5 থেকে 7 বছর পর্যন্ত রাখবে, এটা হচ্ছে গিয়ে 7 থেকে 11 বছর পর্যন্ত রাখবে। এবং ফর্মাল স্টেজ অর্থাৎ আমাদের 4 নম্বর স্টেজে 11 থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত তুমি কিন্তু বাচ্চাকে রাখতে পারো, 18, 19 হোয়াট এভার ইট ইজ, যে কোনো পর্যায় পর্যন্ত বাচ্চাকে কিন্তু রাখতে পারো। বা কোনো কোনো জায়গায় এরকম ভাবে উল্লেখ করা হয়ে থাকে যে 11 বছরের ঊর্ধ্বে যে সকল বাচ্চা রয়েছে তারা সকলেই কিসের মধ্যে পড়ছে? ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে পড়ছে। তাহলে কি হলো, তুমি যদি খুব ভালো করে দেখো প্রথম অংশের যেই পোর্শনটুকু রয়েছে সেইখানটা দেখো এস দিয়ে শুরু হচ্ছে, এস। তারপরে সেকেন্ড অংশে দেখো কি আছে, সেকেন্ড অংশে পি দিয়ে শুরু হচ্ছে, থার্ড অংশ সি দিয়ে শুরু হচ্ছে এবং তারপরটা হচ্ছে এফ দিয়ে, এস পি সি এফ। তোমরা পিয়াজেকে মনে রাখার জন্য, পুরো পিয়াজেকে মনে রাখার জন্য কেবলমাত্র এসপিসিএফ কথাটাই মনে রাখার জন্য তোমাদের যথেষ্ট। এইবার তোমাকে প্রশ্ন কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু পিয়াজে আমাদের 2 থেকে 7 বছরের যে বাচ্চারা রয়েছে তারা কোন বয়সের মধ্যে পড়ছে? আমরা দেখেছিলাম যে 2 থেকে 7 বছরের বাচ্চাটা, এটা 5ই লেখা রয়েছে, 2 থেকে 7 বছরের যে বাচ্চারা রয়েছে তারা কিসের মধ্যে পড়ছে? তারা কিন্তু প্রি অপারেশনাল স্টেজের মধ্যে পড়ছে। একটু ঘিজিমিজি হয়ে গেছে, তোমাদের একটু ক্লিয়ারলি বোঝাই। আমরা যদি সেন্সরি মোটর ধরি, আমরা প্রি অপারেশনাল ধরি, আমরা যদি কংক্রিট অপারেশনাল ধরি, আমরা যদি ফর্মাল অপারেশন ধরি। যদি সেন্সরি ধরি সেটা 0 থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাকে বোঝানো হচ্ছে। যদি তার পরবর্তী পর্যায়ে ধরি 2 থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাকে বোঝানো হচ্ছে। যদি কংক্রিটকে ধরি 7 থেকে 11 বছর পর্যন্ত বোঝানো হচ্ছে। যদি ফর্মালকে ধরি 11 বছর বা 11 বছর ঊর্ধ্বে বাচ্চাকে বোঝানো হচ্ছে। তোমার মনে হতে পারে ম্যাডাম বাংলা মিনিং গুলো কেন বলছেন না, বাংলাগুলো কেন বলছেন না? তার একটা কারণ হচ্ছে তোমরা যদি ইংরেজি বিভিন্ন শব্দের সাথে পরিচিতি হতে শুরু করো তাহলে দেখবে তোমরা সকল স্টেটের জন্য এলিজিবল হবে। মানে তুমি সমস্ত জায়গায় কিন্তু ইংরেজিকে কম্পালসারি হিসাবে পাবে এবং তুমি ইংরেজিকে ব্যবহার করতে পারবে এবং ইংরেজির সাথে তুমি পরিচিতি হবে। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমরা
যখন বিভিন্ন মানে দেখে থাকি, অর্থাৎ আমি যদি সেন্সরি মোটরের ক্ষেত্রে বলে থাকি, বা আমি যদি কংক্রিট অপারেশনাল ক্ষেত্রে বলে থাকি, এই প্রত্যেকটা জায়গায় যখন আমরা বাংলা মানে করতে যাই, তখন এক এক জায়গায় এক এক রকম মানে কিন্তু দেখা যায়। অর্থাৎ বাংলার একটা ইংরেজি শব্দের বাংলা মানে কিন্তু অনেকগুলো হতে পারে, এবং সেগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ব্যবহারও করা হয়। তোমাকে এবার বুঝতে হবে যে আমাকে যদি সতর্ক থাকতে হয়, এবং আমাকে যদি বুঝতে হয় যে আমাকে এক্সাম হলে কোনো প্রশ্ন ভুল না করে উত্তরটা সঠিক দিয়ে আসতে হবে, তাহলে তোমাকে ইংরেজি প্রশ্নগুলোকে দেখতে হবে। আপনি কি তাহলে বাংলা করাবেন না? অবশ্যই বাংলা করাবো, কিন্তু মনে রাখতে হবে আমি পুরোপুরি ভাবে বাংলা আলোচনা করছি। আমাদের যে বেসিক, আমার যে বেসিক ক্লাসগুলো যাবে, অর্থাৎ এই কোয়েশ্চেন টাইপের থেকে বাইরে যে ক্লাসগুলো যাবে, হয়তো 5 নম্বর ক্লাস থেকে যেগুলো যাবে, সেগুলো তো থিওরির উপর থাকবে, সেগুলো প্রত্যেকটা বাংলায় থাকবে, এবং বিস্তারিতভাবে আলোচনা পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা নিয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা এখানে কি বলতে চাইলাম। আমরা এখানে পিঁয়াজের সম্পর্কে আলোচনা করলাম। পিঁয়াজে আমাদের একজন বিজ্ঞানী, যিনি কিনা বিকাশের পর্যায়ের আর ওপর, অর্থাৎ বিকাশের ওপর ভিত্তি করে তিনি কিন্তু নিজের তত্ত্বকে প্রোভাইড করেছেন, আমাদের সামনে এনেছেন। এবং কিসের পর্যায়ে বলা হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের কগনিটিভ ওপর ডেভেলপমেন্টকে বলা হয়ে থাকে, অর্থাৎ জ্ঞানীয় বিকাশের পর্যায়ে কিন্তু তিনি কিন্তু বিকাশকে ভাগ করেছেন। এবং সেখানে আমরা কি কি পেয়েছি, সেখানে আমরা 4টে স্টেজেস পেয়েছি। সেন্সরি মোটর পেয়েছি, প্রি অপারেশনাল পেয়েছি, কংক্রিট অপারেশনাল পেয়েছি, এবং ফর্মাল অপারেশনালকে পেয়েছি। এই 4টি স্টেজের মাধ্যমে কিন্তু আমরা পেঁয়াজের বিভাগকে দেখেছি। আমাদের প্রশ্ন ছিল 2 থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাকে কগনিটিভ স্তরের ক্ষেত্রে আমরা পেঁয়াজের মতানুসারে কি বলবো। সেক্ষেত্রে আমরা দেখেছি পেঁয়াজের মতানুসারে সেটাকে কিন্তু আমরা প্রি অপারেশনাল স্টেজ বলবো। এই বিষয়টা আমাদের বোঝানো ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানবে। আমাদের 3 নম্বর জায়গা কি বলছে, একটা সাধারণ জ্ঞানের ওপর জায়গা, বা এরকম ধরনের প্রশ্ন সাধারণত পেডাগজিতে দেখা যায়। সেই প্রশ্নটা কি দেখো, ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম টু। ডেভেলপমেন্ট কিভাবে ক্রিয়া করছে সেই জায়গাটা কিন্তু, বা কিভাবে প্রক্রিয়াটা এগোচ্ছে সেই জায়গাটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে। সেটা কি জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যায়? জেনারেল মানে আমি 10খানা জিনিসকে দেখালাম তোমাকে, একটা সাধারণ জ্ঞান। আর স্পেসিফিক মানে তোমরা বুঝতেই পারছো, কোনো বিশেষ জ্ঞানের কথা বলা হচ্ছে বা বিশেষ বিষয়বস্তুর কথা বলা হচ্ছে। ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ কি সাধারণ থেকে বিশেষের দিকে যায়? এটা কি কমপ্লেক্স থেকে হার্ডের দিকে যায়? কমপ্লেক্স মানে কি জটিল, হার্ড মানে কিন্তু কঠিন। জটিল থেকে কি কঠিনের দিকে যাচ্ছে? কোনো একটা স্পেসিফিক বিষয় থেকে নির্দিষ্ট ছোট একটা অংশ থেকে কি সাধারণের দিকে যাচ্ছে, অর্থাৎ জেনারেলের দিকে যাচ্ছে? যে আমি একটা নির্দিষ্ট পাখিকে, ময়ূরকে দেখিয়ে আমি তোমাকে স্পেসিফিক করার চেষ্টা করছি যে এটাকে ময়ূর বলে, এটাকে পাখি বলে। যখন জেনারেলের দিকে আমি বোঝানোর চেষ্টা করছি যে বা কাককে আমি যদি দেখানোর চেষ্টা করি, কাক উঠতে পারে, কাকের ডানা আছে, এবং অন্যান্য বিষয়গুলোকে দেখিও বা অন্যান্য পাখিদের দেখিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করলাম যে দেখো তাদের ডানা আছে, তারা উঠতে পারে, তাই জন্য তাদেরকে পাখি বলা হয়ে থাকে। এটা হচ্ছে জেনারেল একটা ধারণা। সেটা কি তাহলে? নাকি 4 নম্বর বলছে সিম্পল থেকে ইজি, সাধারণ থেকে সহজতর বিষয়। ডেভেলপমেন্ট কিভাবে ক্রিয়া করে? তোমরা জেনে রাখবে যে আমরা যখনই ডেভেলপমেন্টের সম্পর্কে পড়বো, যখনই বিকাশের পর্যায় সম্পর্কে পড়বো, সেটা কিন্তু সাধারণের থেকে বিশেষের দিকে যায়। কিভাবে সাধারণের থেকে বিশেষের দিকে যায়? অর্থাৎ আমাদের 1 নম্বর উত্তর হবে। যদি একটা ছোট্ট আগের দিনের একটা কথা নিয়ে আমরা আলোচনা করি, আগের দিনে আমরা এরকম একটা বিষয়কে ব্যাখ্যা করেছিলাম যে আহ ভুলে গেলাম, দারুন। হ্যাঁ, আমরা একটা হাতের শক্তির ওপর একটা আলোচনা করেছিলাম যে আমাদের যে শক্তির বা শারীরিক সঞ্চালনগুলো হয়ে থাকে, আমাদের দেহের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে কিন্তু সঞ্চালিত হয়। ঠিক আছে, দেহের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকের অংশ কিন্তু সঞ্চালিত হয়। আগে আমাদের মাথাটা বড় থাকে, তারপর আস্তে আস্তে দেহ কিন্তু বড় হতে শুরু করে। এই যে বিষয়গুলো আছে সেগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে তুমি যখন একটা ছোটবেলা 2 বছরের বাচ্চাকে একটা জলের বোতল নিতে বলছিলে, সে কিন্তু পুরো দেহটাকে জড়িয়ে 2 হাতে চাপটে কিন্তু জামা কাপড় কিন্তু নিয়ে গিয়েছিল, বা একটা জলের বোতল কিন্তু নিয়ে গিয়েছিল। কিন্তু তুমি বুঝতে পারবে তার শারীরিক গ্রোথ কিন্তু সেই লেভেলে হয়নি যেখানে দাঁড়িয়ে সে স্পেসিফিক জিনিসকে তোলার জন্য স্পেসিফিক 2 বা 3টে আঙুল বা একটা হাতের মুঠো ব্যবহার করতে পারে। তুমি একটা বলকে তুলতে বললে, দেখবে যে সে 2 হাতে একটা বল তুলে এনেছে। তুমি যদি একটা জলের বোতলকে তুলতে বলো, দেখবে যে সব জোরে একটা জলের বোতলকে তুলে এনেছে। কিন্তু বয়সের সাথে সাথে তুমি যখন এগোবে, দেখতে পারবে এর মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। সে 2টো আঙুল দিয়ে এখন জলের বোতলকে তুলে আনতে পারবে যখন সে একটা 8 বা 10 বছরের বাচ্চা হবে। তার মানে কি হলো? তার মানে তোমাকে বুঝতে হবে যে
ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ কিন্তু আমাদের জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাচ্ছে, অর্থাৎ সাধারণের থেকে একটি বিশেষ দিকে যাচ্ছে। অনেকটা অংশ, বৃহৎ অংশ থেকে একটা ছোট্ট অংশের দিকে কিন্তু আমরা বিশেষভাবে বোঝানোর চেষ্টা করছি। ধারণাগত দিক থেকেও আমরা যখন বাচ্চাকে কোনো জিনিস বোঝাবো, সেক্ষেত্রেও কিন্তু আমরা এভাবেই এগোবো যখন আমরা এই কাজগুলো করব। আমরা একটু 4 নম্বরের প্রশ্নে চলে যাই, আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। 4 নম্বরের প্রশ্নে কি বলছে, একটু অনেকটা ইংরেজির পোর্শন, আমি একটু সাধারণ বাংলায় বলে দেওয়ার চেষ্টা করি। তিনি বলছেন যে কোয়েশ্চেনটা এখানে এরকম যে when adults adjust to the assistant they provide to facilitate progression of the child from current level of performance to the potential level of performance, it is called, এটাকে কি বলা হয়ে থাকে? যখন আমাদের আমি হয়তো কোনো একজন ব্যক্তিত্ব, আমি তোমাকে কোনো কিছু একটা শেখাবো, শিখতে সাহায্য করব তোমাকে, খুব ভালো করে বুঝবে, আমি তোমাকে শিখতে সাহায্য করব। একটা নির্দিষ্ট লেভেলে তুমি জায়গায় দাঁড়িয়ে আছো, সেখান থেকে তোমার অগ্রগতি করিয়ে তোমাকে নিজের যথাসামর্থ্য জায়গায় যেখানে তুমি পৌঁছাতে চাইছিলে সেই জায়গাটায় তোমাকে নিয়ে গেলাম। তুমি সাইকেল চালাতে পারতে না, তোমার সাইকেলের পেছনে তোমার বাবাকে ধরে দাঁড়ানো দরকার ছিল, নইলে তুমি সাইকেল চালানো শিখতে পারতে না। এই যে ধরে দাঁড়ানোর জায়গাটা, এটা হচ্ছে তোমার নির্দিষ্ট একটা জায়গা যেখানে তুমি সাইকেলে উঠেছিলে, সেখান থেকে চালানো পর্যন্ত যেই অগ্রগতির জায়গাটা, তুমি এখন নিজে সাইকেল চালাতে পারছো, এই জায়গাটা। এই যে সাহায্যকারী জায়গা, তোমার থেকে বড় বা তোমার থেকে জ্ঞানী একজন ব্যক্তিত্ব তোমাকে যে কোনো একটা বিষয় বুঝতে, কোনো একটা জায়গায় পৌঁছাতে, কোনো একটা কাজ করতে, এই জায়গায় যে তোমাকে সাহায্য করলো, এই জায়গাটাকে আমরা কি বলছি? মনে রাখবে, এটাকে কিন্তু আমরা স্ক্যাফোল্ডিং বলে থাকি। এবং এই কথার জায়গা তুমি কোথায় পাবে? আমরা যখন ভাইগৎস্কি নামক বিজ্ঞানীকে পড়বো, যিনি কিন্তু ডেভেলপমেন্টের উপরেই কিন্তু নিজেদের তত্ত্বকে রেখেছেন, নিজের তত্ত্বকে তিনি সামাজিক সংস্কৃতির উপর তত্ত্বকে রেখেছেন, এবং তিনি মনে করছেন যে সমাজ এবং সংস্কৃতি এবং ভাষার আমাদের উপর একটা বৃহৎ প্রভাব পড়ে, এবং তার কথা পড়তে গিয়ে আমরা কিন্তু স্ক্যাফোল্ডিং কথাটা পড়তে পারবো। আরো একটা বিষয়ের সাথে সাথে মনে রাখবে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই মুহূর্তে বাচ্চাদেরকে পড়াচ্ছি, তারা কিন্তু এক একজন বাচ্চাদের সহায়কারী ভূমিকা বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছি। আমরা বাচ্চাকে সেই জায়গায় পৌঁছাতে সাহায্য করি বাচ্চা যেখানে পৌঁছাতে চায়। বাচ্চার মধ্যে সেই ডেভেলপমেন্ট, সেই বুদ্ধি, সেই ক্ষমতা, সেই প্রাচুর্যতা সবকিছুই কিন্তু থাকে। আমাদের কাজ সহায়ককারী। তুমি একজন টিচার হিসাবে কাউকে যদি কোনো কাজ করে থাকো, ইউ আর নট দ্য অনলি ওয়ান যে একজন নলেজেবল পার্সন। বাচ্চা অ্যাজ মাচ অ্যাজ ইকুয়াল কি তোমার মতোই নলেজেবল পার্সন হতে পারে, কিন্তু সে সঠিক জায়গায় পৌঁছানো বা যাওয়ার মতো তার একটা সাপোর্ট চাই। তুমি সেখানে অ্যাজ এ সাপোর্টার বা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করো, মনে রাখবে। তার মানে আমি কি বোঝাতে চাইলাম, এখনকার দিনে যারা শিক্ষক আছেন, যারা গাইড আছেন, যারা তোমাকে সাহায্য করছেন, যারা তোমাকে কাজে এগিয়ে দিচ্ছেন, তারা প্রত্যেকে কি তোমাকে ফ্যাসিলিটেটর। এবং তুমি নির্দিষ্ট একটা জায়গা থেকে যখন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারছো, তোমার চাহিদার জায়গায় যে গোলটাতে তুমি পৌঁছাতে চাইছিলে, সেই নির্দিষ্ট গোলটাতে তুমি যদি পৌঁছাতে পেরে থাকো, সেখান থেকে অবশ্যই সেটা কিন্তু স্ক্যাফোল্ডিং। ঠিক আছে? তারপরে একটা আমরা পড়বো, এটাও আমাদের সাধারণত ভাবে বিকাশের একটা অংশে। সেখানে আমরা দুটো দিককে পেয়ে থাকি, একটা হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টেশনকে পেয়ে থাকি এবং অ্যাসিমিলেশনকে পেয়ে থাকি। আমরা যখন প্রথমে একেবারে বিকাশের পর্যায়কে পড়া শুরু করি বা দেখা শুরু করি, তখন থেকে আমাদের এই জায়গাটাকে দেখানো হয়ে থাকে যে আমাদের তোমাদের বলো এটাকে কি বলে, অ্যাকোমোডেশন কাকে বলা হয়ে থাকে এবং অ্যাডাপ্টেশন কাকে বলা হয়ে থাকে, অ্যাসিমিলেশন কাকে বলা হয়ে থাকে। আরো একটা বিষয় থাকে যেটা হচ্ছে যে সমাজের সাথে আমাদের যে বলে না, প্রকৃতির সাথে আমরা যেটাকে অ্যাডাপ্টেশনই বলা হয়ে থাকে, যাই হোক আমি ভুল হতে পারি। তো সেই জায়গাটাকে ব্যাখ্যা করবো আমরা। একেবারে আমরা যখন বিকাশের প্রথম পর্যায়কে পড়ি, সেই জায়গায় আমাদের এটাকে দেখানো হয়ে থাকে যে কিভাবে আমাদের মধ্যে দিয়ে অ্যাডাপ্টেশন, কিভাবে আমাদের মধ্যে দিয়ে বিভিন্ন জিনিসগুলো কাজ করে। যে আমাদের একটা জানার পরিধি কিভাবে একটা বৃহত্তর জানার পরিধিতে কাজ করছে সেই জায়গাটা। মানে আমি এটা বলতে চাইছি, যখন আমি একটা কোনো বিষয় শিখি, কোনো বিষয় একটা জানি, কিছু জিনিস আমাদের মধ্যে থাকে যার সম্পর্কে ধারণা আমার মধ্যে আছে, আবার কিছু জিনিস এমন থাকে যার মধ্যে থেকে আমাদের কিন্তু ধারণা একেবারে নতুন নেওয়া হয়ে থাকে। যে আমি যদি আজকে কোনো একটা ক্লাসের থেকে নতুন তথ্য জেনে থাকি, তাহলে সেটা তোমার কাছে একেবারে নতুন একটা তথ্য।
আহ যে জিনিসটা তোমার মধ্যে নতুন ইনক্লুড হলো বা তোমার মস্তিষ্কে বা তোমার জ্ঞানে বা জ্ঞানের পরিধিতে নতুন ইনক্লুড হলো। আর কিছু বিষয় এরকম থাকে যেটার সাথে আমরা পরিবেশের সাথে আত্মস্থ করিনি, সেটাকে আমরা কিন্তু অ্যাডাপ্টেশন বলি। আবার কিছু জিনিস এরকম থাকে যে আমাদের কাছে কোনো ভুল তথ্য থাকতে পারে, সেগুলোকে বাদ দিয়ে আমি নতুন তথ্যকে, আমার সঠিক তথ্যকে আমার মস্তিষ্কে ইনক্লুড করলাম। আমি পেনের সম্পর্কে আমার হয়তো ধারণা কম ছিল, আমি বারবার আমার প্রিন্টার উদাহরণ দিয়ে বুঝি বিভিন্ন জিনিসকে, যে এই পেনটা দিয়ে খাতার কলমে কালি পড়ে না, কিন্তু কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, পেন ট্যাব বলো, হোয়াট এভার ইট ইজ, এই পেনটা দিয়ে তুমি কিন্তু তাতে লিখতে পারবে। এটা একটা পেন ট্যাবের পেন। তো দ্য থিং ইজ, এই পেন সম্পর্কে তাহলে বা পেন জাতীয় বিষয় সম্পর্কে কিন্তু আমার ধারণা অনেক বেশি বাড়লো। এই জায়গাটাকে ব্যাখ্যা করতে হলে বা এই জায়গাটাকে বুঝতে হলে আমাদের কিন্তু জায়গাটাকে ক্লিয়ার করতে হবে যে কোন জায়গাটাকে আমরা কি কি বলছি। প্রথম যে জায়গাটা আসছে সেটা হচ্ছে কি অ্যাডাপ্টেশন। দেখো, অ্যাডাপ্টেশন কি জিনিস হয়? প্রকৃতির বিভিন্ন রং ঢঙের সঙ্গে নিজেকে আত্মস্থ করে নেয়। প্রকৃতি যদি শুষ্ক হয় তাহলে সেই শুষ্ক পরিবেশে যে জীবটি তার সাথে মানিয়ে নিল, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। ঠিক আছে? যদি অ্যাসিমিলেশন বলা হয়ে থাকে, অ্যাসিমিলেশনকে আমরা অ্যাসিমিলেশনকে আমরা আত্মীকরণ বলে থাকবো। আর অ্যাকোমোডেশনকে আমরা কি বলে থাকবো? সহযোজন। কি বলে থাকবো? সহযোজন। আত্মীকরণ বা অ্যাসিমিলেশন হচ্ছে সেই বিষয়টা যেখানে আমাদের কোনো একটা থিঙ্কিং সম্পর্কে নতুন তথ্য রয়েছে, মানে তার সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, কিন্তু আরো একটু ধারণাকে বা কোনো একটা ধারণাকে আমরা তাকে যুক্ত করলাম, তার সাথে যুক্ত করলাম নিজের স্কিমাতে। আমাদের মধ্যে কোনো একটা ধারণা বর্তমান রয়েছে বা বিদ্যমান রয়েছে, সেই বিদ্যমান তত্ত্বের মধ্যে আমি যদি নতুন কিছু ইনক্লুড করি। আমি এই দুটো পেনকে ধরলাম, আমি জানতাম এই পেনটা দিয়ে খাতায় লেখা যায়, কিন্তু এই পেনটা আমার কাছে নতুন, কিন্তু এটাকেও পেন বলা হয়। তাহলে কি হলো? এই দুটো পেনের সম্পর্কে আমি যখন ধারণা পেলাম, তার মানে আমি নতুন তথ্যকে আমার মধ্যে ইনক্লুড করলাম, এবং আমার কাছে নতুন আরেকটু তথ্য এলো, তথ্যের পরিমাণটা বাড়লো, আমার জ্ঞানের পরিধিটি বাড়লো। স্কিমাকে আমরা সাধারণত জ্ঞান বলে থাকি, এটা পিয়াজের ভাষায় জ্ঞানকে বা জ্ঞানের সংগঠিত রূপকে, যেটা দিয়ে আমাদের চিন্তা ভাবনা থিঙ্কিং এবিলিটি তৈরি হয়, সেটাকে স্কিমা বলা হয়ে থাকে। এই জ্ঞানের পরিধি যখন বাড়লো, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা আত্মীকরণ বা অ্যাসিমিলেশন বলবো। ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাকোমেন্ডেশন বা সহযোজন বলছে। সহযোজন বিষয়টা কি বলছে? যে আমাদের যেই নতুন থাকা তত্ত্ব, তার মধ্যে কিছু ভুল থাকতেই পারে, বা আমার এরকম প্রচুর জিনিস থাকতেই পারে যেটা আমি সঠিকভাবে একেবারে নতুন জানছি। আমাদের কাছে প্রচুর এরকম জিনিস থাকতে পারে। আমরা যখন প্রথম ইউএফওর ঘটনা আমরা শুনি, ঘটনা শুনি বলতে যে ফিল্মটা দেখি, সেটা হচ্ছে ঋত্বিক রোশনের মেবি ফিল্মটা। তো তখন থেকে আমার মনে হয় প্রথম আমার কাছে ইউএফওর ধারণা এসেছিল, তার আগে আমার কাছে কোনোদিন আসেনি। তার মানে কি ছিল? সেটা আমার কাছে নতুন একটা তথ্য। মনে রাখবে, আমরা অ্যাকোমেন্ডেশন তাকে বলবো বা সহযোজন তাকে বলবো, হয় এখানে একেবারে নতুন তথ্য যুক্ত হতে পারে, বা তোমার তত্ত্বের কিন্তু পরিবর্তন হতে পারে, বা জ্ঞানের পরিবর্তন, যে যে জিনিসটা সম্পর্কে তুমি জানতে তার থেকে বৃহৎ কিছু জানছো, বা তার মধ্যে নতুন কিছু ইনফরমেশন অ্যাড করছো। যদি এরকম কিছু হয়ে থাকে তখন সেটাকে আমরা কিন্তু অ্যাকোমোডেশন বলে থাকবো বা সহযোজন বলে থাকবো। অ্যাডাপ্টেশন হচ্ছে পরিবেশের সাথে নিজেকে আত্মীকরণ করা। অ্যাসিমিলেশন হচ্ছে আমরা যে নতুন তত্ত্ব রয়েছে তার মধ্যে কোনো নিউ থিঙ্কিং কে আমাদের অ্যাডাপ্ট করা বা নিউ থিঙ্কিং কে অ্যাড করা। সহযোজন হচ্ছে যেই থিঙ্কিংটা আমার মধ্যে রয়েছে তার মধ্যে কিছু পরিবর্তন আনা, বা একেবারে নতুন কোনো তত্ত্বকে আমাদের মধ্যে ইনক্লুড করা। বেসিক্যালি এই তিনটে থিঙ্ক সম্পর্কে তোমার জানা দরকার হয়, তাই তিনটে থিঙ্কিং সম্পর্কে তোমাকে আমি জানাই। এবার আমরা প্রশ্নটার দিকে যাব, যে প্রশ্ন আমাকে কি বলছে? দ্য প্রসেস অফ চেঞ্জিং দ্য এক্সিস্টিং স্কিমা, আমাদের মধ্যে যে স্কিমাটি রয়েছে বা যে ধারণা বা জ্ঞানটি রয়েছে, যেই রয়েছে, টু ইনক্লুড আ নিউ ইনফরমেশন ইজ কল্ড। আমরা এইমাত্র কি বললাম? যে নতুন তত্ত্ব। দেখো তো নতুন তত্ত্বটা আমরা কোথায় বলেছি? সহযোজনের কাছে বলেছি, অর্থাৎ অ্যাকোমেন্ডেশনে বলেছি। অর্থাৎ অ্যাকোমেন্ডেশন আমাদের উত্তর হবে। কি বলছে? যেই প্রসেসের দ্বারা চেঞ্জ করা হচ্ছে আমাদের যেই স্কিমা বা থিঙ্কিং বা যেই জ্ঞানটি আমাদের মধ্যে রয়েছে তার মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং নতুন কিছু তত্ত্বকে ইনক্লুড করা হচ্ছে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি অ্যাকোমোডেশন। সেটাকে আমরা অ্যাডাপ্টেশন বলবো না, সেটাকে আমরা অ্যাসিমিলেশন বলবো না, সেটাকে আমরা অ্যাকোমোডেশন বলবো। তোমাদের কিন্তু এর মধ্যে থেকে একটা হলেও প্রশ্ন কিন্তু আসবে। আমরা আমাদের প্রশ্নপত্রে যাব।
ইন মিডিল চাইল্ডহুড। খুব ভালো করে বুঝবে, আমাদের যে মধ্য বাল্য অবস্থা এর থেকে প্রশ্ন খুব কম আসে। সাধারণত ভাবে লেটার চাইল্ডহুড এবং আমাদের আর্লি চাইল্ডহুডের থেকে প্রশ্নপত্র বেশি আসে। স্পিচ অর্থাৎ কথা বলা, যেটাকে বলা হয়ে থাকে, ইজ মোর রাদার দেন। কি হয়ে থাকে স্পিচ যখন আমরা মধ্য বাল্যকালে পর্যায়ে থাকি, তখন আমাদের কথা বলার পর্যায়টা কিরকম হয়ে থাকে সেই জায়গাটায় ব্যাখ্যা করে। সেটা কি ইকোসেন্ট্রিক থাকে এবং সোশ্যালিস্টিক থাকে, সোশ্যালাইজড থাকে? সেটা কি সোশ্যালাইজড নাকি ইকোসেন্ট্রিক, নাকি অ্যানিমিস্টিক সোশ্যালাইজড, ন্যাচার এবং ইম্যাচিওর, ন্যাচার এবং ইম্যাচিওর কিরকম হয়ে থাকে? তোমাদের মনে রাখতে হবে, আমরা যখন মধ্য বয়স্ক একজন, মানে মধ্য বাল্যকালে বিলং করা একজন বাচ্চা হয়ে থাকে, তখন আমাদের যে কথা থাকে সেটা নিজেদের মধ্যে থাকে না। মানে আমি সেটা কাউকে বলি, যখন একটা বাচ্চা দেখবে বড় হচ্ছে, সে যখন বাল্যকালে আছে সে তার মা বাবাকে সমস্ত কিছু বলে। যখন সেটা বলে না, মনে রাখবে আমাদের যিনি ভাইগস্কি আছেন, তিনি ভাষার ক্ষেত্রে 3 ধরনের ভাষার কথা বলেছেন। যেখানে দাঁড়িয়ে বাচ্চা একটা পর্যায়ে আহ নিজে নিজে কথাবার্তা বলে, যেমন একেবারে ছোটবেলা পর্যায়ে দেখা যায় আমরা যে বাচ্চা নিজে নিজে কথাবার্তা বলছে, কাউকে তার প্রয়োজন হচ্ছে না। আরেকটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে বাচ্চা কিন্তু সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে সমস্ত কিছু, একে ডেকে বলছে, ওকে ডেকে বলছে, তাকে ডেকে বলছে। আরেকটা পর্যায়ে, কিশোর পর্যায়ে একটা কথা দেখা যায়, যেখানে দাঁড়িয়ে বাচ্চা কথা বলছে ঠিকই, কিন্তু সেটা নিজের মধ্যে কথা বলছে। এই যে আমরা এখন যেভাবে ভাবনা চিন্তা করি, সেটাও কিন্তু এক ধরনের কথা বলে। তার মানে কি হলো, আমাদের কথায় কিন্তু 3 ধরনের বিভাগ রয়েছে। একটা হচ্ছে বাচ্চা যখন নিজের সাথে নিজে কথাবার্তা বলছে, একদম ছোট বয়সে। বাচ্চা যখন কাউকে সোশ্যাল হয়ে কথাবার্তা বলছে, অর্থাৎ কারোর সাথে কথাবার্তা হচ্ছে, কেউ সামনে রয়েছে তার সাথে কথাবার্তা বলছে, সেই একটা জায়গা হতে পারে। আরেকটা যেটা হতে পারে, সেখানে হচ্ছে কথা বলা তো চলছে, কিন্তু সেটা কেবলমাত্র নিজের মধ্যে থাকছে বা নিজের সাথে কথা বলছে, সেরকম একটা জায়গা। মনে রাখবে, মিডল চাইল্ডহুডে যে স্পিচটা থাকে সেটা কিন্তু সোশ্যাল হয়ে থাকে। সেই জায়গাটাকে তোমাকে কিন্তু জেনে রাখতে হবে। তারপরেরটা দেখো কি বলছে, দ্য চাইল্ড সেন্টার এডুকেশন ইনভলভ। চাইল্ড সেন্টার যে এডুকেশন হয় আমাদের, অর্থাৎ শিশু কেন্দ্রিক যে পড়াশোনা হয়ে থাকে, সেটা কি করে বাচ্চাকে? দেখো, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ফর কিডস, সেখানে কি হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস করানো হয় বাচ্চাদের জন্য। চিলড্রেন সিটিং ইন আ কর্নার, বাচ্চাকে এক কোনায় বসে থাকছে। লার্নিং ইজ রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট, পড়াশোনা করানো হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টে। তারপরে কি বলছে, অ্যাক্টিভিটিস দ্যাট ডু নট ইনক্লুড প্লে, এমন অ্যাক্টিভিটি করানো হচ্ছে যেখানে কিন্তু প্লে অর্থাৎ খেলাকে ইনক্লুড করা হচ্ছে না। তোমার মতানুসারে এখানে কোনটা ঠিক? একটি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সম্পর্কে তাহলে তোমাকে ধারণা রাখতে হবে যে একটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কিরকম হওয়া দরকার বা কি কি পর্যায়ে থাকা দরকার। এখানে তোমাকে মনে রাখতে হবে, আমরা যখন একটাকে বাচ্চাকে শেখাচ্ছি, তখন তাকে হাতে কলমে শেখাতে হবে। হাতে কলমে মানে কি, করে দেখাতে হবে। একটা বাচ্চাকে যখন তুমি শেখাবে, তখন মাথায় রাখবে যে আহ সে কিন্তু তোমার সাথে বসে বড়দের মতো পড়াশোনা করবে না, সে কিন্তু বাইরে বাইরে ঘুরে বেড়াবে। এবং একটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এখনকার পড়াশোনা অনুযায়ী অনেকগুলো দিককে সামনে রেখে হয়। প্রথমত, বাচ্চা তোমার কেন্দ্রে থাকবে, অর্থাৎ বাচ্চার ওরিয়েন্টে সমস্ত পরিকল্পনা, সমস্ত কথা বলা, সমস্ত আলোচনা, বাচ্চাকে সামনে রেখে সমস্ত ধরনের পরিবেশ কিন্তু তৈরি হবে। বাচ্চা যদি কোনো কারণে সেখানে থাকতে অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই সেই পদ্ধতিকে বা সেই পরিবেশকে কিন্তু পরিবর্তন করতে হবে। আরেকটা যেটা জায়গা রয়েছে, বাচ্চাকে কিন্তু মুখস্থ বিদ্যা করানো যাবে না, বাচ্চাকে কিন্তু রোট মেমোরাইজেশন করা যাবে না, তাকে কোনো রকম ভাবে শারীরিক বা মানসিক ভাবে কোনো ধরনের নির্যাতন করা যাবে না, বাচ্চার উপর প্রেশারাইজ করা যাবে না, অর্থাৎ তাকে চাপ দেওয়া যাবে না। তাকে হাতে কলমে শেখাতে হবে। হাতে কলমে মানে সে যাতে করে দেখতে পারে, সে যাতে শিখছে, সেটা যাতে প্রেজেন্ট লাইফ রিলেটেড হয়। প্রেজেন্ট লাইফ রিলেটেড মানে কি? প্রেজেন্ট লাইফ রিলেটেড মানে তার বর্তমান জগতের সাথে সম্পর্কিত এমন কিছু বিষয়। কেমন হয় ম্যাডাম? আমি যদি তাকে ফুলের সম্পর্কে ধারণা দিই, তোমার বাড়িতে যেন সে তার ফুলটা দেখতে পায়, বা তার বাড়িতে যেন সে ফুল গাছ থাকলে সে যেন সেটা হাতে কলমে করে দেখতে পারে। বা তাকে গাছের সম্পর্কে আমি কোনো কিছু বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই স্কুলে কিন্তু প্রয়োজন, তাকে যেন একটা গাছ গিফট করা হয়, সে যেন চোখের সামনে গাছকে বেড়ে উঠতে দেখে এবং অ্যাবজর্ব করতে পারে। এটা হচ্ছে হাতে কলমে করা। তাকে বাগান সম্পর্কে সতর্ক করতে হলে তাকে বাগানের কাজ করতে দিতে হবে। তাকে পড়াশোনা সম্পর্কে সতর্ক করতে হলে পড়াশোনার অ্যাক্টিভিটি তার লাইফে প্রত্যেকটা মুহূর্তে করতে হবে। আমি যদি তাকে আটার সম্পর্কে জ্ঞান দিতে চাই বা কথা বলতে চাই বা তাকে চিনাতে চাই,
তাকে জিজ্ঞেস করতে হবে তার বাড়িতে রুটি হয় কিনা। এটা কিন্তু হাতে কলমে এক ধরনের কাজকে বোঝানো হয়ে থাকে। তার মানে কি হলো, এইখানে আমাদের কোন বিষয়গুলো তাহলে দেখো, প্লে বাদ দিলে আমাদের পড়াশোনা হবে না, এনভায়রনমেন্ট রেস্ট্রিক্টেড থাকলে সেখানে আমাদের শেখা হবে না, চাইল্ডকে এক কর্নারে বসিয়ে রাখলে কখনোই শেখানো হবে না। কিন্তু হ্যান্ডস অন অ্যাক্টিভিটি বাচ্চাকে করতে দিলে সেটা কিন্তু অবশ্যই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনকে প্রোভাইড করে বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের প্র্যাকটিস করে, কিন্তু মনে রাখতে হবে। ৮ নম্বরের কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন রয়েছে, এটা একটা বিজ্ঞানীর উপর ভিত্তি করে থাকা কোয়েশ্চেন। তোমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে বিভিন্ন ধরনের বিজ্ঞানীকে পাবো, কিন্তু সেগুলো অবশ্যই আমরা আস্তে আস্তে যখন বিষয়গুলোকে আরো পড়বো সেই রকম জায়গা থেকে এইরকম একটা কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখে নাও। দ্য ক্লাস টিচার অবজার্ভ রাঘব ইন হার ক্লাস প্লেইং মেলোডিজ সেলফ কম্পোজড মিউজিক অন হিজ কিবোর্ড। দেখা যাচ্ছে রাঘব নামে একটা ছেলে যে কিনা একটা বাচ্চা বা স্কুলে পড়ে, যে তার টিচার কিন্তু অবজার্ভ করেছে সে কিন্তু নিজে মিউজিক কম্পোজ করছে, নিজে মিউজিককে কম্পোজ করছে, তার নিজের মিউজিক সিস্টেমে কিন্তু সে বাজাচ্ছে, অর্থাৎ নিজের কিবোর্ডে কিন্তু বাজাচ্ছে। দ্য ক্লাস টিচার থট দ্য রাঘব সিমস টু বি হাই ইন ইন্টেলিজেন্স। এইবারে তোমাকে আমি যদি গাইতে দেখি কোনো ক্লাসে, তোমার নিশ্চয়ই মনে হতে পারে যে আমার নিশ্চয়ই তোমার সম্পর্কে একটা ধারণাগত সেন্স থাকতে পারে যে নিজে কি করে কোনো একটা বাচ্চা প্রশ্নপত্র তৈরি করে সলভ করছে, বা একটা বাচ্চা কি করে নিজে গান করে সেই বিষয়টাকে নিজে তৈরি করে নিজে মিউজিক কম্পোজ করে নিজেই সেটাকে বাজাচ্ছে। তার মানে কি, তার মধ্যে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেটা আর 10 জনের থেকে এগিয়ে, বা তার মধ্যে হয়তো মিউজিক সম্পর্কে ইন্টেলিজেন্স বেশি আছে। এর উপরেও কিন্তু একজন বিজ্ঞানী তত্ত্ব দিয়েছেন, তার নাম হচ্ছে গার্ডনার। তিনি ৮ ধরনের বৌদ্ধিক তত্ত্বের কথা বলেছেন, যেখানে আমরা স্থানিক বুদ্ধিকে পাই, যেখানে আমরা বডিলি কাইনেস্থেটিককে পাই, অর্থাৎ আমাদের শারীরিক বুদ্ধিকে পাই, মানে শারীরিক ইন্টেলিজেন্স। সেই শারীরগত জিনিস সম্পর্কে বা শারীরিক জিনিস সম্পর্কে তোমার থেকে অনেক বেশি দক্ষ বাই কি। কেউ হয়তো মিউজিক্যাল দিকের থেকে দক্ষ, কেউ হয়তো লিঙ্গুইস্টিক দিকের থেকে দক্ষ, ভাষিক দিকের থেকে দক্ষ, কেউ হয়তো বাচিক শিল্পী, তাকে আমরা অবশ্যই বলবো ভাষিক দিকের থেকে সে দক্ষ, কেউ যদি মিউজিক সম্পর্কে অবশ্যই সে মিউজিক সম্পর্কে দক্ষ। এরকম ৮ ধরনের দক্ষতার কথা কিন্তু পাই। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়ালি, আমরা এখানে গানের সম্পর্কে দেখতে পাচ্ছি, মিউজিক্যাল একটা দিককে দেখতে পাচ্ছি, তার জন্য আমাদের কিন্তু বুঝতে হবে যে আমরা নির্দিষ্ট একটা দিক সম্পর্কে কিন্তু রাঘবকে ইন্টেলিজেন্ট হতে দেখছি। সে হয়তো পড়াশোনা সম্পর্কে ইন্টেলিজেন্ট হতে পারে, কিন্তু তার সাথে সাথে সে মিউজিকের সম্পর্কে ইন্টেলিজেন্ট হতে পারে। এখানটা আমাদের উত্তর কিন্তু ৩ হয়ে যাবে, অর্থাৎ মিউজিক্যাল ইন্টেলিজেন্ট বা গানের সম্পর্কে কিন্তু ইন্টেলিজেন্ট তার মধ্যে বেশি আছে আর 10 জনের থেকে। তাই জন্যই সে কিন্তু নিজের তৈরি একটা কম্পোজ করা মিউজিক কিন্তু নিজের কিবোর্ডে কিন্তু বাজাতে পারছে, সেই নিজের সুর কিন্তু নিজের কিবোর্ডে কিন্তু বাজাতে সক্ষম হচ্ছে। এরকম ভাবে তোমার মনে হতে পারে যে একজন বাচ্চা কি করে আহ একটা নির্দিষ্ট বুদ্ধি সম্পর্কে সচেতন হতে পারে বা কিছু, বা এটা কি ধরনের জিনিস হয় ম্যাডাম, কিছু বুঝলাম না। যদি এরকম মনে হয়ে থাকে তাহলে তোমাকে বলে রাখি যে তুমিও খাতায় আঁকবে, আমিও খাতায় আঁকবো, তোমার মধ্যে হয়তো আঁকার ক্ষমতাটা বেশি আছে, বা আঁকার সম্পর্কে তোমার মধ্যে সচেতনতা বেশি আছে। তার মানে কি হলো, যে তোমার মধ্যে সেই বুদ্ধিটা কিন্তু অবশ্যই বেশি আছে। কেউ যদি বডিলি কাইনেস্থেটিক বলে থাকি যে শারীরিকভাবে বুদ্ধি সক্ষম বা সেই ইন্টেলিজেন্স তার মধ্যে আছে, তাহলে সেটা কিরকম হয় ম্যাডাম, যে তুমি যেভাবে শরীরটাকে ব্যবহার করতে পারবে সে অনেকটা বেটার ভাবে ব্যবহার করতে পারো। একজন নৃত্যশিল্পী যেভাবে তার শরীরের অঙ্গভঙ্গিকে ব্যবহার করতে পারবে তুমি কিন্তু পারবে না। তার মানে কি হলো, তোমার থেকে তার মধ্যে শারীরিক জাতীয় দক্ষতা বা ক্ষমতা কিন্তু অনেকটা বেশি, সেটাকে ব্যবহার করার দক্ষতাও কিন্তু অনেকটা বেশি। এই ধরনের জায়গাকে সামনে রেখে যখন একজন বিজ্ঞানী ব্যাখ্যা করছেন, সেটাকে কিন্তু সেই নির্দিষ্ট বিষয় সম্পর্কে থাকা ইন্টেলিজেন্সকে বোঝানো হয়ে থাকে। সেক্ষেত্রে তুমি স্থানিক বুদ্ধিকে পেতে পারো, অন্তর সম্পর্কীয় বুদ্ধিকে পেতে পারো, কারোর ভাষিক বুদ্ধিকে পেতে পারো, কারো শারীরিক বুদ্ধিকে পেতে পারো। এরকম বুদ্ধি কিন্তু আমরা ৮ ধরনের বুদ্ধিকে কিন্তু দেখতে পারো, গাণিতিক বুদ্ধিকে দেখতে পারো, মিউজিক্যাল বুদ্ধিকে দেখতে পারো। এই ধরনের জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পাই যখন আমরা এই ধরনের আলোচনাকে দেখতে পাচ্ছি। ৯ নম্বরে কি বলছে দেখো, যে when a teacher consider boy as naturally better the mathematics than girls, it shows that the teacher is। খুব ভালো করে বুঝবে কি বলছে, যে একজন যিনি শিক্ষক বা শিক্ষিকা যে আছেন তিনি ছাড় দিচ্ছেন একজন বয়কে as naturally better the mathematics than girls। তিনি মনে করছেন যে
ছেলেরা সাধারণত ভাবে মেয়েদের থেকে ভালো কিন্তু অঙ্ক পারে। এই জায়গা থেকে তার ব্যাখ্যা কিন্তু রয়েছে, বা তিনি ভাবছেন বা তিনি মনে করছেন। যদি কোনো টিচার এরকম ধরনের থিঙ্কিং রেখে থাকেন, যদি তার মধ্যে এরকম ভাবনা হয়ে থাকে, তাহলে টিচারের কোন ধরনের মানসিকতাকে আমরা দেখতে পারি? খুব ভালো করে দেখবে। এটা কি আমাদের জেন্ডার বায়াসনেস, নাকি এথিক্যাল, নাকি মোরালিস্টিক, নাকি রাইট মাইন্ডেড? মনে রাখবে, এটা কিন্তু জেন্ডার বায়াসনেসকে বা আমাদের লিঙ্গ বৈষম্যতাকে কিন্তু দেখায়। যেখানে দাঁড়িয়ে কোনো একটা নির্দিষ্ট লিঙ্গকে আমরা কোনো কিছু বাজ বিচার না করে আমরা কিছু মিথের ভিত্তিতে, অর্থাৎ বহু যুগ থেকে পুরনো চলে আসা একটা থিঙ্কিং এর ভিত্তিকে তাকে স্ট্রং ভেবে নিচ্ছি। আমরা সবসময় ভেবে রাখি যে ছেলেরা অনেক বেশি স্ট্রং হবে, বা ছেলেদের দিয়ে বেশি খাটনি করানো যেতে পারে। সে একই জায়গায় জিনিসটা যায় যে, বা নারীরা অনেক বেশি কোমল হবে, বা নারীরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল হবে। এগুলো এক ধরনের ধারণা, এগুলো এক একটা মিথ, এগুলো মানুষের এক একটা বিশ্বাস, যেটা বহু যুগ থেকে চলে আসছে। যদি কারোর মধ্যে এরকম ধরনের ধারণা বেড়ে ওঠে, মনে রাখবে সেটা কিন্তু জেন্ডার বায়াসনেসকে, অর্থাৎ আমাদের লিঙ্গ বৈষম্যতাকে কিন্তু প্রোভাইড করছে। কোনো টিচারের মধ্যে, কোনো ব্যক্তি, পুরুষ নারীর মধ্যে এ ধরনের মানসিকতা বেড়ে ওঠা উচিত না। আমরা 10 নম্বরের প্রশ্নে চলে যাব। একটা ইনক্লুসিভ এডুকেশনের উপর আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের বা শিক্ষার উপরে কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন আছে। বলছে, ইনক্লুসিভ এডুকেশন অ্যাজিউমস দ্যাট উই শুড চেঞ্জ দ্যাট টু ফিট দ্য। যে ইনক্লুসিভ এডুকেশন কিভাবে ফিট হতে পারে বা হওয়া উচিত, সেই জিনিসটা কিসের সাথে? চাইল্ড সিস্টেম, সিস্টেম চাইল্ড, এনভায়রনমেন্ট ফ্যামিলি, চাইল্ড এনভায়রনমেন্ট। শিশু এবং সিস্টেম, সিস্টেম থেকে শিশু, এনভায়রনমেন্ট পরিবেশ থেকে ফ্যামিলি, নাকি চাইল্ড থেকে এনভায়রনমেন্ট অর্থাৎ শিশু থেকে পরিবেশের জায়গাটা? তো আমাদের যে বিষয়টা জানার, সেটা মনে রাখতে হবে যে আমাদের এখানে দুটো কিন্তু ড্যাশ ছিল, যেখানটায় ভুল রয়েছে। একটু দেখে দিচ্ছি, একটু কোয়েশ্চেনটা আমাকে দেখতে হবে। চেঞ্জ, আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে। চেঞ্জ দা পরে ড্যাশ হবে, টু ফিট দার পরে একটা ড্যাশ হবে। টু কি হবে? ইনক্লুসিভ এডুকেশন অ্যাজিউমস দ্যাট উই শুড চেঞ্জ দ্য ড্যাশ টু ফিট দ্য ড্যাশ। কোনটাকে চেঞ্জ করতে হবে? ফিট হওয়ার জন্য। সিস্টেমকে চেঞ্জ করতে হবে আমাদের চাইল্ডদের জন্য। মনে রাখবে, সিস্টেমকে চেঞ্জ করতে হবে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে। কি করতে হবে? আমাদের কি চেঞ্জ করা উচিত? আমাদের সিস্টেমকে চেঞ্জ করা উচিত বাচ্চাদের জন্য। এখানটা একটু কোয়েশ্চেনে মিস্টেক ছিল। এখানটায় একটা ঠিক এই অ্যারোটার ওপরে, অর্থাৎ শুড চেঞ্জ দ্য ড্যাশ সিস্টেম টু ফিট দ্য চাইল্ড। আমাদের সিস্টেমকে চেঞ্জ করতে হবে বাচ্চা যাতে সঠিকভাবে অন্তর্ভুক্তিকরণ সম্ভব হয়। এই ছিল আজকে 10টা কোয়েশ্চেন। 11 নম্বরের কোয়েশ্চেনটা দেখিয়ে তোমাদের থেকে একটু আমি জানার চেষ্টা করব, বা তোমরা আশা করছি যারা দেখবে তারা অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। সেই জায়গাটা আমি একটু তৈরি করে দিয়ে যাই। চাইল্ড হ্যাভ দ্য পটেনশিয়াল টু ক্রিয়েট নলেজ অ্যান্ড মেক মিনিং। একটা বাচ্চার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যেখানে থেকে সে একটা জ্ঞানকে তৈরি করতে পারে এবং তার মানে করতে পারে। From the perspective, the role of a teacher is that of a। এক্ষেত্রে তুমি একজন টিচারের হিসাবে তুমি কি রোল প্লে করছো? মানে একটা বাচ্চার মধ্যে কোনো কিছুকে তৈরি করার ক্ষমতা, নলেজকে, এবং তার থেকে কিছু তৈরি করার ক্ষমতা, বা সেই নলেজকে তৈরি করার ক্ষমতা, বা তার মধ্যে সেই দিকগুলো কিন্তু থাকে। যদি সেই দিকগুলো থেকে থাকে, তাহলে তুমি অ্যাজ আ টিচার তোমার রোল সেটাকে কেনে কি হবে? তুমি কি নেগোশিয়েটর হবে? তুমি কি কমিউনিকেটর অ্যান্ড লেকচারার হবে? তুমি কি ফ্যাসিলিটেটর হবে? নাকি তুমি ডিরেক্টর হবে? এই 11 নম্বরের কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য রইল। অবশ্যই কিন্তু আমাকে জানাবে এই কোয়েশ্চেনের উত্তর কি হবে। অর্থাৎ একজন বাচ্চার মধ্যে সব ধরনের বেড়ে ওঠার ক্ষমতা থাকে। যদি তার কাছে সব ধরনের বেড়ে ওঠার ক্ষমতা থাকে, অ্যাজ আ টিচার হিসাবে তোমার সেখানে রোল কি হচ্ছে? তুমি সেখানে অ্যাজ আ টিচার হিসাবে এই 4টে অপশনের থেকে 1, 2, 3, 4 থেকে এখানে 3 হবে, যে কোনো একটি অবশ্যই উত্তর কিন্তু দেবে। এবং সকলকে আহ
জানানোর জন্য অনুরোধ করব আমি যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে এবং এই ক্লাসগুলো তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে? আর যে বিষয়টা তোমাদের আহ জানানোর সেটা হচ্ছে যে অবশ্যই ক্লাসগুলো কেমন লাগছে সেটা তোমরা যেরকম জানাবে এবং আমাদের ক্লাসগুলো কতটা হেল্প করছে সেটাও অবশ্যই জানাবে এবং লাস্টে দেওয়া প্রশ্নের উত্তরটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। যারা যারা ক্লাসটি দেখলে অবশ্যই জানিও যে ক্লাসটি কেমন লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাস এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমি ইউরসেলফ বা নন্দিতা ঘোষ। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। কিভাবে তোমরা ক্লাসগুলো চাইছো এবং কিভাবে দিলে তোমাদের হেল্পফুল হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে। সো আজকে ক্লাস এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। চারিদিকে একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে তোমরা সকলেই জানো এবং আমি চেষ্টা করব আমি রোজকার মতো একটা ক্লাস কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করতে। অবশ্যই একদিন বাংলা এবং একদিন সিডিপি। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলকে নমস্কার এবং জয় হিন্দ, জয় ভারত। আজকের ক্লাস এই অবধি।